মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে হবে আমাদের অ্যাকাউন্টিং সিস্টেম হিসাব পদ্ধতি। এর আরেকটা নাম হচ্ছে স্পেশাল জার্নাল। এই অধ্যায়ে আমাদের সিলেবাসে কি কি দেওয়া হয়েছে এখানে বলছে যে পারচেস অ্যান্ড সেল জার্নাল, ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল অ্যান্ড জেনারেল জার্নাল। এই হচ্ছে সিলেবাস। তাহলে স্পেশালভাবে প্রত্যেকটা হিসাবের একটা আলাদা আলাদা বই রাখা, এটা হলো স্পেশাল জার্নালের কাজ। যেমন যে সমস্ত লেনদেনগুলো শুধু রিসিভ হয়, ক্যাশ রিসিভ, এখানে কোনো পেমেন্ট হবে না, সেটা আমরা রিসিভ জার্নালে দেখাবো। আচ্ছা, যেটা পেমেন্ট হবে শুধুমাত্র পেমেন্টে দেখাবো। এছাড়া যেগুলো বাকিতে ক্রয় হবে ক্রয় বইতে দেখানো হবে, বাকিতে বিক্রয় হলে বিক্রয় বইতে দেখাতে হবে। আর এরপরে যদি পারচেস রিটার্ন হয়, সেলস রিটার্ন হয়, তাহলে জেনারেল জার্নালে দেখাতে হবে। এগুলো আমাদের বলে দিল যে এই জার্নালগুলো দেখাও স্পেশালভাবে। এই জন্য আরেকটা নাম হলো স্পেশাল জার্নাল। ক্যাশ রিসিভ জার্নাল, ক্যাশ পেমেন্ট জার্নাল, পারচেস জার্নাল, সেল জার্নাল আর জেনারেল জার্নাল। এই পাঁচটা ছিল সিলেবাসে। তাহলে পাঁচটা ফরম্যাট আমরা একটু আলাদা আলাদা করে দেখাবো। ক্যাশ রিসিভে কী কী যাবে? সমস্ত ক্যাশ রিসিভগুলো যে উৎস থেকে আসুক না কেন, টাকা আসলেই ক্যাশ রিসিভ জার্নালে যাবে, আর টাকা চলে গেলেই পেমেন্টে চলে যাবে। আর সেল জার্নাল বাকিতে বিক্রয় করলে সেল জার্নালে যাবে, আর পারচেস জার্নাল বাকিতে ক্রয় করলে পারচেস জার্নালে দেখাতে হবে। আর এছাড়া পারচেস রিটার্ন এবং সেলস রিটার্ন আর এমন কিছু আইটেম, যে আইটেমগুলো ক্যাশ রিসিভেও যায় না, ক্যাশ পেমেন্টও যাবে না, আবার সেলস বা পারচেস জার্নালও যায় না, সেগুলো সব জেনারেল জার্নাল। এমন কি আইটেম আছে? এমন আইটেম আছে বাকিতে স্থায়ী সম্পত্তি ক্রয় করা হলো, এখন বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয় করলে পারচেস জার্নালে যায়, কিন্তু স্থায়ী সম্পত্তি তো বিক্রয়ের উদ্দেশ্যে নয়, এটা ক্রয় করা হয়েছে আমাদের ব্যবহারের উদ্দেশ্যে। এগুলো সব জেনারেল জার্নালে দেখাতে হবে। আচ্ছা, তাহলে এবার আসি প্রথমে ক্যাশ রিসিভ জার্নালে কি কি যাবে। যে সমস্ত উৎস থেকে আমাদের ক্যাশ আসবে এগুলো সব ক্যাশ রিসিভ জার্নালে অন্তর্ভুক্ত হবে। যেমন ক্যাশ ডেবিট, ক্যাশ আসে কোথা থেকে? অ্যাকাউন্ট রিসিভের কাছ থেকে টাকা আসে, তাহলে অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। ক্যাশ ডেবিট, সেলস ক্রেডিট, ক্যাশ ডেবিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, যেমন ক্যাপিটাল আর অন্যান্য উৎসগুলো সব মিলে আদারের ভিতরে দেখানো হলো। তাহলে ক্যাশ যে ডেবিট হলো, ক্যাশ অফ ডেবিট আসলো কোথা থেকে? যে সমস্ত উৎস থেকে আসলো সেসব উৎসগুলো ক্রেডিট হলো। আর এই উৎসকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি, যেমন সেল আর অ্যাকাউন্ট রিসিভেবল, দুইটা নাম আলাদা করে দিয়েছি, আর বাদ বাকি যত নাম আছে সব আদারের ভিতরে দিয়ে দিয়েছি। তাহলে ক্রেডিট হলো তিনটা আর ডেবিট হলো দুইটা, কারণ ক্যাশের সাথে আবার ডিসকাউন্ট অনেক সময় হতে পারে, ক্যাশ যেদিকে যায় ডিসকাউন্ট সেদিকে যায়, এই জন্য এটা পাশে লিখেছি। ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, আর অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, সেল ক্রেডিট এবং আদার অ্যাকাউন্ট ক্রেডিট। এই মোট 5টা কলাম, কিন্তু আমাদের বলা হবে 6 কলাম দেখাতে। তখন আরেকটা কলাম দেখাবো, এটা মূলত বিক্রয় করলে কস্ট অফ গুডস সোল্ডের জন্য। তাহলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট, একটা কলাম থাকবে। তাহলে কয়টা হলো? 6 কলাম। তাহলে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। বিক্রি করার সময় পারপেসিয়াল সিস্টেমে দুইটা জাবেদা দিতে হয়, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সেল ক্রেডিট, আর কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট, অর্থাৎ বিক্রিত পণ্যের ব্যয় কত টাকা হয় সেটা জাবেদা দিতে হয়। কি মনে পড়তেছে? মার্চেন্ডাইজের অঙ্ক কিন্তু, হ্যাঁ, মার্চেন্ডাইজের সাথে এইগুলো মিলে যায়, এই জন্য আমরা এই অধ্যায়তে চলে আসছি। 5-এর পরে 6 নম্বর অধ্যায় স্পেশাল জার্নাল। তাহলে ক্যাশ রিসিভের হলো 6 কলাম। হ্যাঁ, অনেক সময় পিরিয়ডিক্যাল হয়, তখন এই কলামটা থাকে না, তখন 5 কলাম হয়। আচ্ছা, এবার আসি ক্যাশ পেমেন্ট যদি বলি, তাহলে ঠিক ক্যাশ পেমেন্ট করলে ক্যাশ ক্রেডিট হবে,
এখানে যে আইটেমগুলো ডেবিট আছে সেই দুইটা ক্রেডিট হবে। তো ক্যাশ ক্রেডিট হলে ডিসকাউন্ট ক্রেডিট হবে, তো সেল ডিসকাউন্টের জায়গায় ওখানে লিখতে হবে পারচেজ ডিসকাউন্ট। আচ্ছা, ক্যাশ ক্রেডিট হয় কেন? যেসব কারণে ক্যাশ ক্রেডিট হয়ে যায় সেগুলো আমরা ডেবিটে লিখবো, যেমন আদার অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট পেবেল ডেবিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। যেমন এখানে সেল লিখেছিলাম, সেল ক্রেডিট হয়েছিল, এবার আমরা লিখলাম পারচেস। এই পারচেস মানে মার্চেন্ডাইজ। এখানে আমরা লিখেছিলাম অ্যাকাউন্ট রিসিভের কাছ থেকে টাকা আদায় হয়, অ্যাকাউন্ট পেবেলকে টাকা প্রদান করা হয়, তাই আমরা অ্যাকাউন্ট পেবেল ডেবিট লিখেছি। এরপর আদার অ্যাকাউন্ট যে ক্রেডিট ছিল ওই আদার অ্যাকাউন্টটা আমরা এখন ডেবিট লিখেছি। তাহলে ডেবিটে 3টা আইটেম লিখলাম আর ক্রেডিটে 2টা আইটেম লিখলাম। কয়টা কলাম হলো? 5টা। ক্যাশ রিসিভ আর ক্যাশ পেমেন্ট। আচ্ছা, পেমেন্ট করলে ক্যাশ ক্রেডিট, আর যে সমস্ত আইটেম, যে সমস্ত উৎসে আমরা টাকা প্রদান করতেছি সেগুলো কি হবে? সব ডেবিট। ঠিক আছে না? আচ্ছা, এবার বাকিতে বিক্রি করলে শুধু সেল জার্নালে যাবে, অ্যাকাউন্ট রিসিভ ডেবিট, সেল ক্রেডিট। আর বাকিতে ক্রয় করলে শুধুমাত্র পারচেজ জার্নালে যাবে, পারচেজ ডেবিট, অ্যাকাউন্ট পেমেন্ট ক্রেডিট। একটা অঙ্ক আমরা দেখাই। 1 নম্বর ফরম্যাট ক্যাশ রিসিভ জার্নাল। এখানে ক্যাশ রিসিভ ছাড়া আর কিছুই অন্তর্ভুক্ত হবে না। মিস্টার রেজা কোম্পানিজ chart of account receivable including the following selected account. On April 1st, the account receivable ledger of Reja Company showed the following balance. Reja কোম্পানির অ্যাকাউন্ট রিসিভেবলে এই নামগুলো ছিল। কাদের কাছে টাকা পাবে? প্রথমে টাকা পাবে রেজাউলের কাছে 10,000 টাকা, আরাফাতের কাছে পাবে 20,000 টাকা, ফুরকানের কাছে পাবে 30,000 টাকা, আর সাইদের কাছে পাবে 25,000 টাকা। The April transaction involving the রিসিভ অফ ক্যাশ ওয়ার অ্যাজ ফলো, নিচে দেওয়া হলো। এপ্রিলের ট্রানজ্যাকশনগুলো কী কী ছিল? এপ্রিলের 1, 4, 5, 8, 10, 11, 23 এবং 29 এই ছিল লেনদেন। এই লেনদেনগুলো বলছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যাবভ ইন 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল উইথ এ কলাম হেডিং ফর ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, আদার অ্যাকাউন্ট ক্রেডিট, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। তাহলে কলামের নামগুলো আবার বলি। ক্যাশে এই যে ক্যাশ ডেবিট লেখা রয়েছে, সেল ডিসকাউন্ট ডেবিট, এই দুটো ডেবিট পাশে গেল। অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট, কারণ অ্যাকাউন্ট রিসিভেবল কাছ থেকে টাকা আদায় হবে, এই জন্য ক্রেডিট। সেল ক্রেডিট, সেল তো ক্রেডিট হয়, আর আদার অ্যাকাউন্ট ক্রেডিট। তাহলে 3টা ক্রেডিট হলো, 2টা ডেবিট হলো, 5টা কলাম হয়ে গেল। আর লাস্টে একটা কলাম থাকবে, যে কলামের ভিতরে 2টা লাইন লেখা হবে, কস্ট অফ গুডস সোল্ড ডেবিট অবলিক দিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ফুড অ্যান্ড ক্রস ফুড জার্নাল দেখাও। তাহলে ডেবিট ক্রেডিটগুলো আবার মিলাই দেখাতে হবে। আমরা শর্টটা আগে তৈরি করলাম। প্রথমে ডেট, তারপরে অ্যাকাউন্ট ক্রেডিটেড। অ্যাকাউন্ট ক্রেডিটেড যে সমস্ত আইটেমগুলো ক্রেডিট হবে সেই আইটেমগুলো এখানে লেখা হবে। রেফারেন্স, ডেবিট আইটেমের 2টা ঘর, ক্যাশ আর সেল ডিসকাউন্ট। ক্রেডিট আইটেম 3টা। আর লাস্টে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ক্রেডিট। এই প্রথমে 1 তারিখে দ্য ওনার মালিক অফ রেজা ইনভেস্টেড অ্যাডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস। ব্যবসায় রেজা ইনভেস্ট করলো, বিনিয়োগ করলো 15,000 টাকা। তাহলে যাবে হবে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। রেজাস ক্যাপিটাল নাম লেখা হলো, অ্যাকাউন্ট ক্রেডিটেড যেগুলো ক্রেডিট হবে সেই আইটেমগুলোকে নাম লেখা হলো। তাহলে ক্যাপিটালে নাম লিখে ক্যাশে টাকা হলো 15,000 আর ক্যাপিটালে 15,000, কিন্তু ক্যাপিটাল নাম তো নেই। এই ক্যাপিটাল নাম নেই বলে ঘরের নাম আদারের ঘরে আমরা দিয়ে দিচ্ছি, ব্যাস। 2 নম্বর বলছে রিসিভ, গ্রহণ করেছি, চেক ফর এ পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম ফুরকানের কাছ থেকে আমরা গ্রহণ করেছি, লেস 2% ক্যাশ ডিসকাউন্ট। এখন ফুরকানের কাছে আমাদের সাথে লেনদেন ওখানে পাইতাম, কত টাকা পাইতাম? 30,000 টাকা। আর 30,000 টাকা আমরা দেখলাম সেখান থেকে টাকা আসবে 2% ডিসকাউন্ট সহকারে।
তাহলে ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট আর অ্যাকাউন্ট রিসিভেবল ফুরকান ক্রেডিট। ফুরকানের নাম লিখলাম এখানে, লিখে অ্যাকাউন্ট রিসিভেবলের ঘরে 30,000 টাকা ফুরকানের কাছে পাইতাম 30,000 টাকা, এটা লিখলাম। ক্যাশে কত টাকা আসলো 2% বাদ দেওয়ার পরে, 2% আগে কত তাই দেখি, 3 2 গুণে 600, এখানে 600 টাকা হলো ডিসকাউন্টের ঘরে, তাহলে 29,400 থাকলো ক্যাশের ঘরে, 29,400। আসমিন বুঝতে পারছে? জি স্যার। 5 তারিখে আবার রিসিভ করেছি আমরা, রিসিভ চেক ফর টাকা 8,000 ইন পেমেন্ট ফ্রম রেজাউল। রেজাউলের কাছ থেকে 8,000 টাকা গ্রহণ করা হয়েছে। এই যে রেজাউলের কাছে পাওয়া যায় তো 10,000, ওখান থেকে 8,000 টাকা নিলাম, কোনো ছাড় নেই, এখানে কোনো ডিসকাউন্ট দেয়নি। 5 তারিখ লিখলাম, রেজাউলের নাম লিখলাম, এরপরে ক্যাশে 8,000 টাকা, অ্যাকাউন্টে ছিল 8,000 টাকা, কোনো ডিসকাউন্ট নেই। 8 তারিখে মেড ক্যাশ সেল অফ মার্চেন্ডাইজ টোটালিং 50,000 টাকা, নগদে বিক্রি করা হয়েছে 50,000 টাকা। তাহলে জাবেদা কি হবে? এটু ক্যাশ ডেবিট সেল ক্যারিড হুইজ কস্ট অফ গুডস সোল্ড, তার আবার কস্ট অফ গুডস সোল্ড আছে কত? 35,000। তাহলে 35,000 টাকার আবার জাবেদা হবে। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্যারিড একটা কলামে যাবে শুধু। 8 তারিখে আমরা সেলস লিখে ক্যাশের ঘরে আর সেলসের ঘরে 50,000 টাকা দিলাম। এই যে 8 তারিখ সেলস লিখে ক্যাশের ঘরে 50, সেলসের ঘরে 50 দিয়ে দিলাম। এবার কস্ট অফ গুডস সোল্ড আছে কত? 35,000, ওটা ওই লাস্টের ঘরে কস্ট অফ গুডস সোল্ডের ঘরে 35,000 লিখে দিলাম। কস্ট অফ গুডস সোল্ড ডেবিট মার্চেন্ডাইজ ক্রেডিট। 10 তারিখে বলছে রিসিভ চেক ফর টাকা 12,000 ইন পেমেন্ট ফ্রম আরাফাত। আরাফাতের কাছ থেকে আদায় করা হয়েছে। কত টাকা আদায় করা হয়েছে? 12,000 টাকা। আরাফাতের কাছে পাওয়া যায় তো 20,000 টাকা। এখন 12,000 টাকা দিচ্ছে, এটাই আমরা দাবিতে লিখব 12,000 টাকা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট আরাফাত। তাহলে আরাফাতের নাম লিখবো 10 তারিখে, লিখে ক্যাশে 10,000 আর অ্যাকাউন্ট রিসিভেবলে 10,000, এই সরি ক্যাশে 12,000, অ্যাকাউন্ট রিসিভেবল 12,000। বুঝতে পারছি সবাই? ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। আচ্ছা, নতুন ছিল কে যেন, রায়হান না কে? রাসেল রানা নতুন নাকি? কি শুনতে পাচ্ছে আমার কথা? স্যার না স্যার, আমি রুবেল হাসান মারুফ। ওরে বাবা, মারুফ সে পুরানো ব্রঙ্গবাড়ি সেটা? জি স্যার, ওটা স্যার আইডি চেঞ্জ করছি স্যার। আইডি চেঞ্জ হয়েছে, এবার রাসেল। রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ অফ টাকা 5,000। 5,000 টাকার পণ্য ফেরত এসেছে, মানে ফেরত দিয়েছিলাম তাই। এখন বলছে ক্যাশে ক্রয় করেছিলাম, ক্যাশ রিফান্ড পেয়েছি, তো টাকা পেয়েছি কোথা থেকে পেয়েছি? পার্সেস রিটার্ন থেকে। আমরা ক্রয় করেছিলাম নগদে, আবার সেই পণ্য যদি আমি ফেরত দিই তাহলে আমি নগদ টাকা ফেরত পাবো। তো সেটা এখানে বলছে রিসিভ ক্যাশ রিফান্ড, কোথা থেকে ফেরত পেয়েছি টাকাটা? এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ অফ টাকা 5,000। ঠিক আছে, তাহলে ড্যামেজ মার্চেন্ডাইজ আমরা ফেরত দিয়েছিলাম আর সেই টাকাটা আমরা এখন ফেরত পেলাম। পণ্য ফেরত দিচ্ছি, টাকা ফেরত পেয়ে গেছি। ওয়ালাইকুম আসসালাম। এখন জয়েন করলো কে? এখন আমরা ফেরত পেয়েছি টাকা, ফেরত পাইলে ক্যাশ ডেবিট,
তাহলে 11 তারিখে লিখলাম পারচেস রিটার্ন ক্যাশ ডেবিট, পারচেস রিটার্নটা ক্যারিড। এখন এখানে পারচেস রিটার্ন নামে তো কোনো ঘর নেই, টাকা যদি আমরা পাই ক্যাশ পাইলে ক্যাশ ডেবিট আর আদারে এখানে ক্যারিড দিয়ে দিলাম। 23 তারিখে রিসিভ চেক ফর টাকা 2000 ইন পেমেন্ট ফ্রম রেজাউল। রেজাউলের কাছে আরও 2000 টাকা পাইতাম, ওই টাকাটা আজকে আদায় হলো। তাহলে রেজাউলের নাম লিখলাম, লিখে ক্যাশে টাকা আর অ্যাকাউন্ট রিসিভেলে টাকা, ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেল ক্যারিড। দিনাজের কাছে টাকা পাইলে যাবে দেওয়া হয় ক্যাশ ডেবিট রিসিভেল ক্যারিড। 29 তারিখে রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম সাইদুর ইন ফুল। সাইদুরের কাছ থেকে সম্পূর্ণ টাকাটা পাওয়া গেছে। এখন সাইদুরের কাছ কত ছিল, উপরের দিকে আমরা আসলাম, এখানে দেখলাম সাইদুরের কাছ পাবো 25,000 টাকা। পুরো টাকাটাই আমরা পেয়েছি ইন ফুল, সম্পূর্ণ টাকা। তার মানে 25,000 টাকা পুরোটাই সাইদুর দিয়ে দিছে। ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেল ক্রেডিট, সাইদুরের নাম লিখে দিলাম, লিখলাম এই যে সাইদুর কোম্পানি, ক্যাশে 25,000 টাকা আর অ্যাকাউন্ট রিসিভেল 25,000 টাকা, কোনো ডিসকাউন্ট নেই। এরপরে আর কোনো ট্রানজ্যাকশন নেই। তো ফুট অ্যান্ড ক্রস ফুট, ফুট মানে নিচের অংশ যোগ করতে হবে, আর ক্রস ফুট এই ফুটগুলো আবার ক্রস দেখাতে হবে। তাহলে আমরা যোগ করলাম, এই ক্যাশের যোগফল 1,46,400, ডিসকাউন্টের যোগফল 600, ডেবিটে দুইটা ঘর একত্রিত ক্রস করে দিলাম, ক্রস করে দেখলাম 1,47,000 হয়েছে। ক্যারিটে তিনটা ঘর যোগ করলাম, অ্যাকাউন্ট রিসিভেল 77,000, সেল 50,000, আদার 20,000, এই তিনটা যোগ করে একত্রে করে দেখলাম 1,47,000 হয়। তাহলে এই নিচের অংশটা তিনটা একসাথে যোগ করেছি, দুটো একসাথে যোগ করেছি, এগুলোকে বলা হয় ক্রস। আর এই যে প্রথমে যে যোগফলটা এটা হচ্ছে ফুট, নিচের অংশ। তো নিচের অংশটা আবার পুনরায় ডেবিটগুলো এক জায়গায় করলাম, ক্রেডিটগুলো এক জায়গায় করলাম, ডেবিট ক্রেডিট মিলে গেল, এই যে ক্রস ফুট হয়ে গেল। আর কস্ট অফ গুডস সোল্ড এদের সাথে আসে না, এটা আলাদা, এই জন্য কস্ট অফ গুডস সোল্ডের যোগফল আলাদা দেখালাম 35,000। কি সবাই বুঝতে পারছি না? হ্যাঁ, ডেবিট ক্রেডিট মিলে গেল, অঙ্ক অনেক ইজি। আরেকটা অঙ্ক দেখায়, মাঝার কোম্পানি chart of account receivable including the following selected account January 1st the account receivable ledger of Mazhar company showed the following balance। রেজার কাছে পাবে 20,000 টাকা, তারপরে আরফানের কাছে পাবে, ফারুকের কাছে পাবে 50,000 টাকা, সিদ্দিকের কাছে পাবে 45,000 টাকা। এই যে দিনাদারের একটা চার্ট দেওয়া হয়েছে, এখান থেকে টাকা দেওয়া হবে। জানুয়ারি ট্রানজ্যাকশন ইনভলভিং দ্য রিসিভ অফ ক্যাশ ওয়ার অ্যাজ ফলো। জানুয়ারি 1, 4, 5, 8, 10, 11, 23 এবং 29 তারিখে লেনদেনগুলো সাজানো হলো। 1 নম্বর বলছে জার্নালাইজ দ্য ট্রানজ্যাকশন অ্যাবভ ইন 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল উইথ দ্য কলাম হেডিং, ক্যাশ ডেবিট পাশে থাকবে, সেল ডিসকাউন্ট ডেবিট থাকবে, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট, সেল ক্রেডিট এবং আদার অ্যাকাউন্ট ক্রেডিট থাকবে, এন্ড এবং আরেকটা কলাম থাকবে, সেখানে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট হবে। ফুড অ্যান্ড ক্রস ফুড জার্নাল দেখাও। আমরা যেরকমভাবে করলাম এটা। তাহলে আমরা এখন ট্রানজ্যাকশনগুলো পড়ব আর ক্যাশ রিসিভ জার্নালের ঘরে ট্রিটমেন্ট দেব। তারপরে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স, এটা আমরা পরে দেখাবো। তার প্রুফ দ্য এগ্রিমেন্ট কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি, এটাও মিলাবো। আচ্ছা, তাহলে প্রথমে একটা ক্যাশ রিসিভের ঘর তৈরি করলাম, ডেট, অ্যাকাউন্ট ক্রেডিটেড, অ্যাকাউন্ট ক্রেডিটেড কি, যে সমস্ত আইটেমগুলো ক্রেডিট হয় এগুলো সব অ্যাকাউন্ট ক্রেডিটেড ঘরে আসে। তাহলে এই ঘরে ক্রেডিট কথাগুলো আসে। আচ্ছা, ডেবিট পাশে 2টা, ক্যাশ ডেবিট, সেল ডিসকাউন্ট ডেবিট, আর ক্রেডিট পাশে 3টা, অ্যাকাউন্ট রিসিভেল ক্রেডিট, সেল ক্রেডিট এবং আদার অ্যাকাউন্ট ক্রেডিট। প্রথমে আমরা 1 তারিখের লেনদেনটা দেখে আসি। তো ওনার মালিক মিস্টার মাঝার ইনভেস্টেড অ্যাডিশনাল ক্যাশ ইন দ্য বিজনেস 40,000 টাকা, ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল লিখে, ক্যাপিটাল তো ঘর নেই, ক্যাশে টাকা, আদারে টাকা, এই তো 40,000। এরপরে রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম ফারুক, ফারুকের কাছ থেকে টাকা আদায় করলাম 2% ডিসকাউন্ট। এখন ফারুকের টাকার পরিমাণ দেখতে হবে। ফারুকের সাথে আমাদের লেনদেন 50,000 টাকা পাবো, 50,000 উপরে 2% ডিসকাউন্ট হবে।
ডিসকাউন্ট করে 98% আমরা রিসিভ করবো। তো ডিসকাউন্টে ঘরে 2% দেখাতে হবে, 2% হয়েছে 1000 টাকা। তো 1000 টাকা যদি আমার ডিসকাউন্টে যায় আর 49,000 টাকা ক্যাশে আসবে, তাহলে ক্যাশ ডেবিট 49,000, সেল ডিসকাউন্ট ডেবিট 1000, আর অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট 50,000। ব্যাস। এরপরে 5 তারিখে রেজা বলছে রিসিভ চেক ফর টাকা 10,000 ইন পেমেন্ট ফ্রম রেজা। রেজা কোম্পানির কাছ থেকে পেয়েছি, রেজার নাম লিখেছি, লিখে 10,000 টাকা ক্যাশে আর অ্যাকাউন্ট রিসিভে 10,000 টাকা। 8 তারিখে কি বলছে, মেড এ ক্যাশ সেল, এই যে ক্যাশ সেল, নগদে বিক্রি করেছি, মার্চেন্ডাইজ টোটালিং টাকা 60,000, হুইচ কস্ট অফ গুডস 40,000 টাকা। তাহলে এই 60,000 টাকার জন্য আগে যাবে হবে ক্যাশ ডেবিট সেল ক্রেডিট, ক্যাশে 60,000, সেলসে 60,000, আর কস্ট অফ গুডস হলে কত টাকা যাবে 40,000। তাহলে আমরা এই যে লিখেছি 8 তারিখে সেলস লিখে ক্যাশে টাকা, সেলসে টাকা, আর ওই কস্ট অফ গুডস হলে টাকা। নেক্সট 8 তারিখের পরে ছিল 10 তারিখ, রিসিভ চেক ফর টাকা 20,000 ইন পেমেন্ট ফ্রম আরফান। আরফানের কাছ থেকে আমরা 20,000 টাকা পেয়েছি, কোনো ডিসকাউন্টের ব্যবস্থা নেই, সরাসরি ক্যাশে টাকা আর অ্যাকাউন্ট রিসিভে টাকা। আরফানের নাম লিখে এই ক্যাশে আর অ্যাকাউন্ট রিসিভেলে। এই পর্যন্ত 10 তারিখ শেষ। এবার 11 তারিখে পড়তে হবে, কি লেখা আছে 11 তারিখে, এই যে রিসিভ ক্যাশ রিফান্ড ফ্রম এ সাপ্লায়ার ফর ড্যামেজ মার্চেন্ডাইজ 8,000 টাকা। তাহলে ক্রয় ফেরত দিছিলাম, নগদে ক্রয় করে ফেরত দিছিলাম, সেই টাকা আমরা ফেরত পেয়েছি, ক্যাশ ডেবিট পার্সেস রিটার্ন ক্রেডিট। তাহলে পার্সেস রিটার্ন লিখে আমরা ক্যাশে টাকা দেখাবো আর আদারে টাকা দেখাবো। এগারো তারিখ পর্যন্ত হয়ে গেছে। এরপরে আছে 23 তারিখ, রিসিভ চেক ফর টাকা 9,000 ইন পেমেন্ট ফ্রম রেজা। 9,000 টাকা রেজা প্রদান করলো, তা আমরা রেজার নাম লিখলাম, লিখে ক্যাশে এখানে রেজার নাম লিখে ক্যাশে 9,000 টাকা, অ্যাকাউন্ট ছিল 9,000 টাকা হয়ে গেল, কোনো ডিসকাউন্ট নেই। আরেকটা তারিখ আছে 29 তারিখে, রিসিভ চেক ফর পেমেন্ট অফ অ্যাকাউন্ট ফ্রম সিদ্দিক ইন ফুল। সিদ্দিকের টাকাটা পুরোটাই পাওয়া গেছে, এখন সিদ্দিকের টাকা কত এটা দেখে নিতে হবে, কত টাকা 45,000, তাহলে 45,000 টাকা ক্যাশ ডেবিট, অ্যাকাউন্ট রিসিভ ক্রেডিট। ব্যাস যোগ করে নিলাম, নিচের অংশ যোগ করে ফুট হয়ে গেল, এগুলো সব যোগ। এবার ক্রস ফুট, তাহলে ডেবিটে ছিল 2টা, এই 2টা যোগ করলাম, এই 2,41,000 আর 1,000, 2,42,000। আর ক্রস ফুট এখানে 3টে ক্রেডিট আছে, কিনে 3টে যোগ করলাম, 1,34,000 যোগ 60,000 যোগ 48,000, সব মিলে 2,42,000। 2,42,000 2,42,000 দুই পাশ মিলে গেল, ডেবিট ক্রেডিট মিলে গেল। আচ্ছা, অনেক সহজ আছে না ক্যাশ রিসিভ জার্নাল? মারুফ, জি স্যার। কোনটা কঠিন হয়েছে এর মধ্যে মারুফের? না স্যার, অনেক কঠিন নেই, সহজ হয়েছে, অনেক ইজি, তাই না? জি স্যার। তাহলে এখন আসি আমরা 2 নম্বর একটা রিকোয়ারমেন্ট বলছিল, এখন 3টে রিকোয়ারমেন্ট হয় সর্বোচ্চ। ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স। ওই যে বিগিনিং ব্যালেন্স, ওপেনিং যে ব্যালেন্স ছিল রেজা, আরফান, ফারুক, সিদ্দিক, এদের কাছে আমরা টাকা পাইতাম, তাহলে ওই দেনাদারগুলোর আমরা আলাদা আলাদা করে হিসাব রাখবো। ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্স ইন দ্য অ্যাকাউন্ট রিসিভেবল কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি। কন্ট্রোল অ্যাকাউন্ট হলো সবগুলো একত্রে যোগ করা, আর সাবসিডিয়ারি হলো প্রত্যেকের নামে আলাদা আলাদা বই তৈরি করা। অ্যান্ড পোস্ট দ্য জানুয়ারি ট্রানজাকশন। জানুয়ারির সমস্ত ট্রানজাকশনগুলো কী করতে হবে? পোস্ট করতে হবে, প্রত্যেকটা আলাদা আলাদা নামে। এখন রেজা টাকা দিয়েছে, আরও কিছু হয়তো পাওয়া যাবে, আরফান টাকা দিয়েছে কয় তারিখে, আবার কয় টাকা পাওয়া যাবে, এইসবগুলো আর কি আলাদা আলাদাভাবে হিসাব করা, এটা হলো সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। তাহলে আমরা 2 নম্বরে চলে আসি, প্রথমে কন্ট্রোল অ্যাকাউন্ট দেখাই। এই দেখেন লিখে দিচ্ছি জেনারেল লেজার কন্ট্রোল অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট রিসিভেবল কী কী আছে নাম সব লিখলাম। জানুয়ারিতে আমাদের ব্যালেন্স ছিল রেজা, আরফান, ফারুক, সিদ্দিক। রেজার কাছে 20,000 পাইতাম, তারপর 40, তারপরে 50, তারপরে 45, সব মিলে আমরা পাইতাম কত টাকা, ক্রমে ক্রমে যোগ করেছি ব্যালেন্সে, 3 কলাম করেছি এখানে। তো ডেবিট টাকা, ডেবিটে যোগ হয়েছে, মোট
1,55,000 টাকা পাইতাম। 1,55,000 টাকা দিনাদারের কাছে আমরা পাইতাম। এখন টাকা তো আদায় হয়েছে, তো এইটা আমি পাবো কোথায়? ক্যাশ রিসিভ জার্নালে একটা কলাম আছে অ্যাকাউন্ট রিসিভিল। অ্যাকাউন্ট রিসিভিলের ঘরে চলে আসলাম। বলেন তো এখানে কত টাকা পাওয়া গেছে এই পর্যন্ত আদায় হয়েছে? 1,34,000। হ্যাঁ, 1,34,000 টাকা আদায় হয়ে গেছে। তাহলে আমরা মোট পাইতাম 1,55,000, তার মধ্যে আদায় হয়ে গেছে 1,34,000। 34। আর পাবো কত? বিয়োগ করে দেখলাম, আর পাবো 21,000 টাকা। 21,000 টাকা। হ্যাঁ, 21,000 টাকা ভ্যারাইটিস দেনাদারের কাছে আমরা এগুলো পাবো, বিভিন্ন দেনাদারের কাছে পাবো। এখন এদের নামগুলো আমরা সিলেক্ট করব আলাদা আলাদা করে। প্রথমে রেজা নামে একটা, আরফান, তারপরে ফারুক, তারপরে সিদ্দিক লিখলাম 1 নম্বর রেজা, 2 নম্বর আরফান, 3 নম্বর ফারুক, 4 নম্বরে সিদ্দিক। আচ্ছা, এবার আসি রেজার কাছে 1 তারিখে আমরা পাইতাম 20,000 টাকা। তা লিখলাম জানুয়ারির 1 তারিখ ব্যালেন্স বিডি 20,000 টাকা, ব্যালেন্সে 20,000 টাকা থাকলো। এই রেজা টাকা দিয়েছে কয়বার? 2বার টাকা দিয়েছে। সেটা আমরা ক্যাশ রিসিভ জার্নালে গেলে পাবো। এদের এখানে নাম লেখা থাকে। এখানে রেজা নাম লেখা আছে 5 তারিখ একবার, আর নেজালা এখানে 23 তারিখ একবার রেজা নাম লেখা আছে, তাই না? তাহলে 5 তারিখে 10,000 টাকা লেখা আছে, আর 23 তারিখে 9,000 টাকা লেখা আছে। তো আমরা সেটা লিখলাম এখানে। 5 তারিখে 10,000 টাকা ক্রেডিট পাশে। এখন 20,000 থেকে 10,000 বাদ গেলে তো 10,000 থাকবে। আর 23 তারিখে 9,000 টাকা লেখা আছে। ওই 10,000 থেকে আবার 9,000 টাকা বাদ দেওয়ার পরে আর কত থাকে ব্যালেন্স? 1,000 টাকা। তার মানে রেজার কাছে আমরা এখনো 1,000 টাকা পাবো। 21,000 টাকা যে পাবো, তার মধ্যে 1,000 টাকা পেয়ে গেছি, রেজার কাছে পাওয়া যাবে। আর 20,000 টাকা অন্যান্য ব্যক্তির কাছে আছে। দেখি তাদের নাম লিখি। প্রথম আরফান লিখলাম। আরফানের কাছে ব্যালেন্স বিডি কত টাকা পাবো? 40,000। এটা কোথায় পেয়েছি? এখান থেকে দেখে লিখেছি। এই যে আরফানের কাছে 40,000 টাকা পাইতাম। এখন আরফান তো টাকা দিয়েছে, কয়বার দিয়েছে? 1বার দিয়েছে, 10 তারিখে। আরফান টাকা দিয়েছে কত টাকা? 20,000 টাকা দিয়ে দিচ্ছে। পাতাম 40,000, টাকা দিয়েছে মাত্র 20,000। তাহলে এখনো 20,000 টাকা আরফানের কাছে বকেয়া রয়েছে, আদায় করতে হবে। তাহলে টাকা পেয়েছি 40 থেকে 20,000 টাকা, তাহলে ব্যালেন্স থাকলো 20,000। এই 20,000 টাকা আমরা এখনো তার কাছে পাবো। এদিকে 1,000 পাবো, এখানে 20,000 পাবো। 21,000 হয়ে গেল। ফারুকের কাছে পাইতাম 50,000 টাকা, ব্যালেন্স বিডি 50,000 টাকা। 4 তারিখে ফারুক টাকা দিয়ে দিয়েছে। কয় টাকা দিয়ে দিয়েছে? 50,000 পুরোটাই দিয়ে দিয়েছে। তাহলে কি ফারুকের কাছে আর পাওয়া যাবে? না, আর পাওয়া যাবে না। সিদ্দিকের কাছে পাইতাম 45,000 টাকা। 29 তারিখে সিদ্দিক 45,000 টাকা দিয়ে দিয়েছে, তার কাছেও আর টাকা পাওয়া যাবে না, ব্যালেন্স নীল। ঠিক তো? আচ্ছা, তাহলে আমরা এখানে দেখেছি টাকা পাবো 20,000 আরফানের কাছে, আর 1,000 পাবো রেজার কাছে, এই 21,000 টাকা। তাহলে আমাদের কন্ট্রোল অ্যাকাউন্ট বলতেছিল যে মোট আমরা 21,000 টাকা পাবো দেনাদারের কাছে। এখন সেই দেনাদারের নাম সাবসিডিয়ারিতে আমরা সিলেক্ট করলাম, রেজার কাছে পাওয়া যাবে, আরফানের কাছে পাওয়া যাবে, ব্যাস। এখন এই দুইটা আবার মিলাই দেওয়ার জন্য আরেকটা রিকোয়ারমেন্ট, এটা বলছে সি নাম্বারে, প্রুভ দ্য এগ্রিমেন্ট অফ দ্য কন্ট্রোল অ্যাকাউন্ট অ্যান্ড সাবসিডিয়ারি অ্যাকাউন্ট। তাহলে কন্ট্রোল অ্যাকাউন্ট পুরো যোগফল যে 21,000 এক সাইডে লিখবো, আর সাবসিডিয়ারি আর এক সাইডে লিখবো, লিখে মিলাই দেবো। এই যে প্রুভ করলাম, সি নাম্বার। বন্ধু কন্ট্রোল অ্যাকাউন্ট, টোটাল অ্যাকাউন্ট ছিল ব্যালেন্স কত ছিল মারুফ? 21,000। এবার সাবসিডিয়ারি এই সাইডে লিখলাম, সাবসিডিয়ারি লিখে সাবসিডিয়ারিদের নাম লিখলাম। রেজার কাছে পাবো 1,000 টাকা, আর আরফানের কাছে পাবো 20,000 টাকা। 20 আর 1 মিলে 21,000 টাকা। 21,000 মিলে গেল দুই পাশ, ব্যাস প্রমাণিত হয়েছে। হ্যাঁ, আমরা যে দেনাদারের কাছে টাকা পাবো, প্রমাণ হয়ে গেল। প্রুফ দ্য এগ্রিমেন্ট, কন্ট্রোল অ্যান্ড সাবসিডিয়ারি।
এক সাইডে কন্ট্রোল, এক সাইডে সাবসিডিয়ারি, মিলে গেল দুই পাশ। অনেক সহজ আছে, তাই না? জি স্যার। এই তো। তাহলে ক্যাশ রিসিভ জার্নালে আমাদের সর্বোচ্চ এই 3টা প্রশ্ন হচ্ছে। স্যার অনেক কিছু হ্যাঁ, কি বললেন আমি বুঝিনি। স্যার বললাম স্যার অনেক কিছু লেখা লাগে। হ্যাঁ, এখন আমরা এখানে 3টে প্রশ্ন কি কি পাইলাম, যে ক্যাশ রিসিভ জার্নাল করতে হবে 6 কলাম ক্যাশ রিসিভ জার্নাল। আর যদি বলে যে ইনসার্ট দ্য বিগিনিং ব্যালেন্সগুলো চার্ট তৈরি করে একটা কন্ট্রোল দেখাও, একটা সাবসিডিয়ারি দেখাও। আবার যদি লাস্টে বলে যে প্রমাণ করো সাবসিডিয়ারি এবং কন্ট্রোল, প্রমাণ করে দেবো। এই সর্বোচ্চ 3টা রিকোয়ারমেন্ট হতে পারে। তাহলে এখানে আমাদের যা আছে এই 3টা রিকোয়ারমেন্টের বাইরে আর কিছু হবে না। তাহলে আজকে এই পর্যন্ত আমাদের